ইজতেমা মাঠ ছেড়েছেন মুসল্লিরা, হতাহতের জন্য সাতপন্থীদের দুঃখ প্রকাশ। বিচার চাই জুবায়ের পন্থীরা ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের তো অবশ্যই আইনের আওতায় আনতে হবে, এতে তো কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার, আইন অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। প্রভুদের সন্তুষ্ট করতে দেশ ধ্বংস করেছে আওয়ামী লীগ, বললেন তারেক রহমান। 31 দফার মাধ্যমে দেয়া হবে অন্যায়ের জবাব। রূপগঞ্জে বেড়াতে গিয়ে নিখোঁজ 2 শিক্ষার্থীর মরদেহ 15 ঘন্টা ব্যবধানে উদ্ধার। দুর্ঘটনা বলছে পুলিশ, সুষ্ঠু তদন্তের দাবি স্বজনদের। এবং মৃদু শৈত্যপ্রবাহে কিছুটা কমলেও হাড় কাঁপাচ্ছে তীব্র শীত। পঞ্চগড়ের সর্বনিম্ন 8.8 ডিগ্রি রেকর্ড, বিপাকে শ্রমজীবীরা। এখনো তাপমাত্রা খুবই নিম্ন পর্যায়ে আছে, মানুষজন কাজে কর্মে বেরোতে পারছে না। শীতের কারণে আমরা বাইরে বেরোতে পারছি না, সকালে কাজকর্মে যেতে পারছি না, গাড়ি চালাতে পারছি না, লোকজন শহরে আসছে না শীতের কারণে। আমরা এই জন্য খুব কষ্টকর আমাদের। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি ফারনাজ জুই। আমাদের দেশে একটা প্রচলন আছে, বছরের প্রথমে একটা বাচ্চাদের জন্য একটা বড় অ্যামাউন্ট লাগে। ঠিক করলাম যে আমরা একটা ডিপিএস খুলি, এবং বিকাশে এটা খোলার কারণ হচ্ছে কি, বেশি হ্যাজেল নাই, বাসায় বসেই সব করা যাচ্ছে। আমি যে টাকাটা তুলছি, সেক্ষেত্রেও দেখা গেছে যে আমার ওরা কোনো চার্জ নেয়নি। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। এবারে বিস্তারিত। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান নিয়ন্ত্রণে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকের পর মাঠ ত্যাগ করেন তাবলিগ জামাতের অনুসারীরা। পুরো এলাকা জুড়ে নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সভা সমাবেশ। এর আগে ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে 2 পক্ষের সংঘর্ষে 4 জন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকে। সংঘর্ষের জন্য পরস্পরকে দায়ী করছেন সাদ ও জুবায়ের পন্থীরা। সহকর্মী নজরুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও সাদ কান্দলভির সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে শুরু হওয়া এ সংঘর্ষে 3 মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছে শতাধিক। নিহতরা হলেন রাজধানীর দক্ষিণখানের বেলাল হোসেন, কিশোরগঞ্জের বাচ্চু মিয়া এবং বগুড়ার তাজুল ইসলাম। আহতদের টঙ্গী আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সাতপন্থীরা বিভিন্ন এলাকা থেকে নতুন পুরাতন সাথী জমা করে তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন সড়ক দিয়ে ময়দানে প্রবেশের চেষ্টা করে। তাদের লক্ষ্য করে ময়দানে থাকা জুবায়েরপন্থীরা ইট পাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ শুরু হয়। বিভিন্ন জায়গায় তারা আমাদের গাড়ি আটকিয়ে গ্লাস ভেঙে আক্রমণ করা হয়েছে সাথীদের উপর। অনেকে আহত অবস্থায় রাত 3টা সাড়ে 3টার মধ্যে আমাদের এই এলাকায় প্রবেশ করলেন। ঠিক 3:30 থেকে 4টার মধ্যে কামারপাড়া ব্রিজের নিচ থেকে আমাদের সাথীদের উপর আক্রমণ করা হলো, ইট পাটকেল নিক্ষেপ করা হলো। এরপরে লাঠির মাথায় মশাল আগুন জ্বালিয়ে নিক্ষেপ করা হলো। তখন আমাদের সাথীরা তাকবীর দিয়ে যখন ধাওয়া দিলেন, কিছুটা পিছু হটে ওনারা আবার আক্রমণের জন্য আসলেন। এই তখন ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলো। আমাদের আগের থেকে ঘোষণা দেওয়া যে আমরা 5 দিনের জোর টঙ্গীর ময়দানে করব, যেহেতু টঙ্গীর ময়দান এখানে জায়গাটা খালিই আছে, এই জন্য আমরা 5 দিনের জোর করতে আসছি। এখান থেকে অনেক জামাত বের হবে। এ ঘটনায় পরস্পরকে দোষারোপ করছে উভয় পক্ষ। নিহতদের নিজেদের পক্ষের বলেও দাবি তাদের। এখান থেকে উস্কানিমূলক কিছু পাইছে, তারা নারাও থাকবে আল্লাহু আকবার করে ডাক দিছে, ডাক দিয়ে সব সাথে উড়ে গেছে। এই তখন এবারে দাওয়া ফালদা দাওয়ার মধ্যে আমরা সাথীরা ঢুকে গেছে। যারা এই হামলার উস্কানিদাতা ছিল, এখন পর্যন্ত প্রায় শতাধিক মানুষ আহত হয়েছে, 3 জন মানুষ নিহত হয়েছে। আমরা চাই যারা এই হামলার উস্কানিদাতা ছিল, যারা সরকারের ঘোষণার পরও মাঠ ছাড়েনি আমাদের জন্য, তাদেরকে অনতি বিলম্বে বিচারের আওতায় আনা হোক। বর্তমানে ইজতেমা ময়দান এবং আশেপাশের এলাকা আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। বিকেলের পর থেকে ইজতেমা ময়দান থেকে একে একে চলে গেছেন সব মুসল্লি। নিউজ ডেস্ক, দেশ টিভি। ইজতেমা মাঠে সংঘর্ষ ও হত্যাকাণ্ডে জড়িতদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ঘটনাটিকে সংঘর্ষ নয়, একপাক্ষিক হামলা উল্লেখ করে সাতপন্থীদের নিষিদ্ধের দাবি জুবায়েরপন্থী মাওলানা মামুনুল হকের। আর ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে অনুসারীদের দ্রুত ইজতেমা মাঠ ছাড়ার নির্দেশ দেন সাতপন্থী মাওলানা রেজা আরিফ। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা।
ইজতেমা শুরুর আগেই দুপক্ষের সংঘর্ষ ও দিনভর উত্তেজনার মধ্যেই বুধবার দুপুরে সবাইকে মাঠ ছাড়ার নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিশ্ব ইজতেমা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আলাদাভাবে স্বরাষ্ট্রসহ অন্য উপদেষ্টাদের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠকে বসেন সাদ কান্ধলভি ও মাওলানা জুবায়েরের অনুসারীরা। ইজতেমা মাঠে সংঘাতের ঘটনায় দুঃখ প্রকাশ করেন সাদপন্থী নেতা মাওলানা রেজা আরিফ। উত্তেজনা না ছড়িয়ে অনুসারীদের দ্রুত ইজতেমা মাঠ ছাড়ার নির্দেশ দেন তিনি। মাঠ ছেড়ে দেওয়ার জন্য আমি আমাদের সাথীদেরকে বলছি এবং যারা আছেন সাধারণ জনগণ তাদেরকেও বলছি, যে ঘটনা হয়েছে কে দায়ী সেটা জরুরি নয়। অবশ্যই আমরা মুসলমান হিসাবে এবং দেশের নাগরিক হিসেবে দুঃখ প্রকাশ করছি এবং এটা একেবারে অনুচিত হয়েছে, যাই হয়েছে। মুসলমান মারামারি, তবলিগের সাথীরা মারামারি, এটা একেবারেই ঠিক হয়নি। এরপর জুবায়েরপন্থীদের সঙ্গে বৈঠক করেন উপদেষ্টারা। সংঘর্ষ হত্যার জন্য সাদপন্থীদের দায়ী করে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধের দাবি জানান জুবায়েরপন্থী নেতা মামুনুল হক। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিও জানান তিনি। এটা কোনো সংঘর্ষ ছিল না, এটা ছিল একপক্ষীয় হামলা। সাদপন্থীদেরকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে তাদেরকে নিষিদ্ধের আমরা দাবি জানিয়েছি। আর সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হত্যাকাণ্ডে জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান ইজতেমার পূর্ব ঘোষিত দিনক্ষণ পরিবর্তনের কোনো সিদ্ধান্ত হয়নি। হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের তো অবশ্যই আইনের আওতায় আনতে হবে, এতে তো কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। ডেট দুইটা তো আমরা এখন পর্যন্ত করি নাই, কিন্তু ভাইয়েরা আলোচনা করুক, আলোচনা করার পর আমরা একটা সিদ্ধান্ত নিব। এদিকে আলাদা ব্রিফিংয়ে কাকরাইল মসজিদ ও ইজতেমায় সাদপন্থীদের প্রবেশ করতে না দেওয়ার হুঁশিয়ারি দেন মুফতি আমানুল হক। তাদের নামে এই হত্যাযজ্ঞের মামলা করব। কাকরাইল মসজিদ এবং টঙ্গীতে কিয়ামত পর্যন্ত আর কোনো সাদিয়ানিকে আসতে দেওয়া হবে না। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। গাজীপুরের টঙ্গীতে ইজতেমা ঘিরে সাদ ও জুবায়েরপন্থীদের সংঘর্ষে নিহত হয়েছে ৩ জন। পরে ইজতেমা ময়দানের আশপাশে সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা নিষিদ্ধের পর ময়দান ছাড়ে মুসল্লিরা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, আইন শৃঙ্খলা বাহিনী ইজতেমা ময়দান নিয়ন্ত্রণে নেবার পর এখন সেখানে কি পরিস্থিতি দেখছেন জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে রাত ৩টার সময় কিন্তু যে রক্তক্ষয়ী সংঘর্ষে কিন্তু ৩ জন নিহত হওয়ার পর থেকে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছিল আপনার টঙ্গী তুরাগ নদীর ইজতেমা প্রাঙ্গণ এবং আশপাশেই কিন্তু সকাল থেকেই সারাদিনই কিন্তু থমথমে যে একটি অবস্থা সেটি কিন্তু বিরাজ করছিল। তো সন্ধ্যার পর থেকে কিন্তু দুপুরের পর থেকে কিন্তু যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা আসে যে মাঠ ছেড়ে দেওয়ার জন্য, তখন কিন্তু আস্তে আস্তে কিন্তু সাধারণ যে মুসল্লি সহ অর্থাৎ সাদপন্থীরা যারা এই মাঠে অবস্থান করছিলেন তারা কিন্তু বের হতে থাকেন এবং আমরা সন্ধ্যা পর্যন্ত দেখেছি যে তাদের সন্ধ্যার দিকে তারা মাঠ থেকে সম্পূর্ণ ছেড়ে দিচ্ছেন এবং প্রশাসন সহ চার প্লাটুন বিজিপি, সেনাবাহিনী এবং বিভিন্ন আইন শৃঙ্খলা যে সদস্য রয়েছে তারা কিন্তু মাঠকে ঘিরে রেখেছে এবং যে গাজীপুর মেট্রোপলিটন জেলা প্রশাসন থেকে কিন্তু একটি নির্দেশনা দেওয়া হয়েছে, অর্থাৎ এই ইজতেমা ময়দানের আশপাশে কাউকে কিন্তু অবস্থান করতে দিচ্ছেন না এবং তারা স্ব অবস্থানে এবং দূরে সরিয়ে দিচ্ছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে আপনার সবগুলো এলাকাতেই কিন্তু যারা অবস্থান করেছিলেন তাদের কিন্তু সরিয়ে দিচ্ছেন। তো আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি এইরকম সন্ধ্যার পর থেকে কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং প্রতিটি সড়কেই। তো গাজীপুরের যে আপনার তুরাগ নদীর আশপাশের এলাকায় কিন্তু প্রথম অবস্থান নিয়েছিল মুসল্লিরা। আপনি জানেন যে গত রাতে ৩টার সময় কিন্তু অতর্কিতভাবে আপনার সাদপন্থী এবং জুবায়েরপন্থী দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষণে কিন্তু দুই পক্ষেরই লোক মারা যায় এমনটা কিন্তু দাবি করছেন। আমরা হাসপাতালেও দেখেছি যে এখানে দুই পক্ষের লোক তারা দাবি করছেন এবং সারাদিনেই আমরা দেখতে পেয়েছি যে ইজতেমা ময়দানে কিন্তু একটি থমথমি অবস্থা বিরাজ করছিল। কিন্তু এখন পুরোপুরি কিন্তু মাঠ এবং আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে এবং সম্পূর্ণ যে আমরা দুপুরের পর থেকে কিন্তু অর্থাৎ আস্তে আস্তে কিন্তু ফাঁকা হতে থাকে সড়ক এবং আশপাশের এলাকা এবং আপনার সড়কে কিন্তু অবস্থান নিতে দেখেছি আমরা অনেক মুসল্লিদের। এখন কিন্তু আপনার সম্পূর্ণ মাঠই কিন্তু একদম ফাঁকা এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু অবস্থান নিয়ে তারা কিন্তু সরিয়ে দিয়েছেন সবাইকে। তো এই ছিল আমার কাছে ইজতেমা ময়দান থেকে সর্বশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, টঙ্গী থেকে যুক্ত ছিলেন সহকর্মী নজরুল ইসলাম। গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনা সহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে অভিযোগ করেছেন ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা। 5 বছরেরও বেশি সময় তাকে আটকে রেখে চালানো হয় নির্যাতন। লিখিত অভিযোগ পেলে তদন্তের কথা জানায় ট্রাইব্যুনাল প্রসিকিউশন। সাবরিনা মজুমদারের রিপোর্ট।
শেখ হাসিনা সরকার পতনের পর ৭ আগস্ট ভোরে চোখ বাঁধা অবস্থায় চট্টগ্রামের একটি স্থানে ছেড়ে দেয়া হয় ইউপিডিএফ নেতা মাইকেল চাকমাকে। চোখ বেঁধে সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে দীর্ঘ ৫ বছর ৩ মাস গুম রাখা হয়। এ সময় তার উপর চালানো হয় নির্মম নির্যাতন, নিপীড়ন। প্রথমে একটা কাপড় দিয়ে এরকম কাপড় দিয়ে চোখ বেঁধে এই কাপড় দিয়ে তারপর টুপিটা পরিয়ে দেয়। বুধবার সকালে গুমের অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হন মাইকেল চাকমা। অভিযোগ দায়ের করেন শেখ হাসিনা সহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে। তার সঙ্গে ছিলেন আলোকচিত্রী ডক্টর শহীদুল আলম ও তার সহধর্মিণী অধ্যাপক রেহনুমা আহমেদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে গুম করা হয়েছিল বলে দাবি তার। শেখ হাসিনা যে 2013 সালে খাগড়াছড়িতে একটা সমাবেশে গিয়েছিলেন, নির্বাচনের সমাবেশে, তো ওই সমাবেশের দিনে একটা আমাদের ছাত্র সংগঠনের পাঁচশত পরিষদের একটা অবরোধ ছিল। এই অবরোধ থাকাতে সেদিন তার সমাবেশ 2টায় শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু লোকজন উপস্থিতি কম থাকায় 4টার দিকে শুরু করতে হয়। তো ওই সমাবেশের দিন শেখ হাসিনা সে যে পাবলিক মিটিংয়ে বক্তব্য দেওয়ার সময় বলেছিল যে আজকে যারা অবরোধ দিয়েছে তাদেরকে আমি দেখে নেব, একেবারে এইভাবে এসে বলছে তাদেরকে আমি দেখে নেব। চিফ প্রসিকিউটর জানান, আইন অনুযায়ী মৌখিক অভিযোগ আমলে নিয়েছে প্রসিকিউশন। কয়েকদিনের মধ্যে লিখিত অভিযোগ পেলে তদন্তে নামবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। মৌখিকভাবে যে স্টেটমেন্ট এই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে করেছেন সেটাই আমরা আমলে নিচ্ছি এবং সেটাকে সূত্র ধরে আমাদের তদন্ত শুরু হয়ে যাবে। পরবর্তী সময়ে উনি যে সমস্ত বক্তব্য এবং অন্যান্য প্রমাণাদি তার গুম হয়ে যাওয়ার পরবর্তী সময়ে মিডিয়াতে যে সমস্ত রিপোর্ট হয়েছিল বা আরও যা কিছু আছে সেগুলো উনি আমাদেরকে সরবরাহ করবেন। তবে আমরা আজকে থেকেই তার অভিযোগটা আমলে গ্রহণ করে ফেললাম। 2019 সালের 9 এপ্রিল ঢাকার কল্যাণপুর থেকে গুম হন ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। রাষ্ট্র কাঠামো সংস্কারের 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীদের জবাব দেয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার টাঙ্গাইল জেলা, গাজীপুর মহানগর ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। এ সময় বিদেশি প্রভুদের খুশি করতে আওয়ামী লীগ সরকার দেশকে ধ্বংস করেছে বলে অভিযোগ করেন তারেক রহমান। আমাদের বহু নেতাকর্মী, বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, স্বজন মারা গিয়েছে, হাতকড়া অবস্থায় তাকে জানাজা পড়তে বাধ্য করেছে। আমাদের বহু সহকর্মী মারা গিয়েছে জেলখানার ভিতরে হাতকড়া পরা অবস্থায়। নিশ্চয়ই আপনাদের সেগুলো মনে আছে। এখন আমরা যদি এই সকল অন্যায়ের, অবিচার, অত্যাচারের জবাব দিতে চাই, যদি জবাব দিতে হয় তাহলে তারা যা করেছে সেভাবে করলে জবাব দেওয়া হবে না, তাহলে তাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। সে অধম বলে কি আমরাও অধম হব নাকি? আমাদেরকে যদি জবাব দিতে হয়, আমাদের 31 দফা যদি আমরা সফল করতে পারি তাহলেই জবাব দেওয়া হবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে লেক থেকে 15 ঘন্টা ব্যবধানে উদ্ধার হয়েছে সুজানা ও কাব্য নামের 2 শিক্ষার্থীর মরদেহ। তারা দুজনেই পূর্বাচলে বেড়াতে গিয়ে নিখোঁজ হন। পুলিশের ধারণা মোটরসাইকেল দুর্ঘটনা তাদের মৃত্যুর কারণ। আর স্বজনদের দাবি সুষ্ঠু তদন্ত করে রহস্য উদ্ঘাটন ও বিচার নিশ্চিত করা। সহকর্মী বিল্লাল হোসাইনের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের পূর্বাচলে লেক থেকে সুজানা নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। পাশে পাওয়া যায় মোটরসাইকেলের একটি হেলমেট ও ছোট ব্যাগ। মরদেহের গলায় ছিল আঘাতের চিহ্ন। পরিচয় শনাক্তের পর জানা যায় নিখোঁজ রয়েছে সুজানার সঙ্গে থাকা বন্ধু কাব্য। একদিন পর বুধবার সকালে একই লেক থেকে উদ্ধার করা হয় কাব্যের মরদেহ। এ সময় লেক থেকে কাব্যের মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়। এমন ঘটনায় হতবিহ্বল পরিবারের সদস্যরা। সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি তাদের। আমার মালিককে কিভাবে আমি বলে ডাকবো? আমার মালিকের বিচার চাই। আমি আর মেয়ে এক বান্ধবীর মতো ছিলাম। আমি আমার মেয়ের বিচার চাই, বিচার চাই। আমার মেয়ের সুস্থ বিচার চাই। পূর্ব শত্রুতার জেরে হয় কাব্যর কোনো শত্রু হইতে পারে বা আমার বোনের কোনো শত্রু হইতে পারে। তৃতীয় পক্ষ যারা মনে করেন ওদেরকে একসাথে পেয়ে বা সন্দেহবশত আর কি, ওরা ফ্রেন্ড ছিল, সন্দেহবশত হয়তো মেরে ফেলতে পারে। এখন এটা আসলে আমরা চাইতেছি প্রশাসন এদিকে সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করুক। পুলিশের ধারণা এটি সড়ক দুর্ঘটনা। তবে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে হত্যাকাণ্ড কিনা। তদন্তে আমরা যেটা পাচ্ছি, এই ছেলেটা এবং মেয়েটা এরা দুইজন মানে ক্লাসমেট এবং বন্ধু বান্ধবী ছিল। ওরা একটা মোটরসাইকেলে ওখানে ঘুরতে এসেছিল।
খুব সম্ভবত এখনো আমরা বলতে পারছি না, পোস্টমর্টেম রিপোর্ট সব কিছু ছাড়া, যে এটা খুব সম্ভবত তারা ড্রাইভিং এর সময় অ্যাক্সিডেন্টালি ওভার স্পিডের কারণে তারা ওখানে পড়ে যায়। শাহিনুর রশিদ কাব্য পড়তেন রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীতে, আর সুজানা ছিলেন ভাসানটেক সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। নিউজ ডেস্ক, দেশ টিভি। আমাদের দেশে একটা প্রচলন আছে, বছরের প্রথমে একটা বাচ্চাদের জন্য একটা বড় অ্যামাউন্ট লাগে। ঠিক করলাম যে আমরা একটা ডিপিএস খুলি, এবং বিকাশে এটা খোলার কারণ হচ্ছে কি, বেশি হ্যাজেল নাই, বাসায় বসেই সব করা যাচ্ছে। আমি যে টাকাটা তুলছি, সেক্ষেত্রেও দেখা গেছে যে আমার ওরা কোনো চার্জ নেয়নি। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। দর্শক, নারায়ণগঞ্জে লেক থেকে 2 বন্ধুর মরদেহ উদ্ধার নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসাইন। বিল্লাল, সুজানা ও কাব্যের মৃত্যুর রহস্য কি বলছেন পুলিশ ও স্বজনরা? জুই, পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে সুজানা এবং কাব্য দুজনই রূপগঞ্জের যে পূর্বাচল 300 ফিট এলাকা রয়েছে, এখানে তারা মোটর সাইকেলে করে বেড়াতে এসেছিলেন, এবং রাত হওয়ার কারণে তাদের মোটর সাইকেলটি ওভার স্পিডে চলাচল করে যেই লেক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে সেই লেকে পড়ে গিয়ে তারা দুর্ঘটনায় মারা যেতে পারেন, এমনটাই আসলে পুলিশের এখন পর্যন্ত ধারণা। একই সঙ্গে নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার আমাদেরকে জানিয়েছেন যে ময়নাতদন্তের পরপরই আসলে তারা নিশ্চিত হবেন সুজানা এবং কাব্য তারা কি আসলে দুর্ঘটনায় মারা গেছেন নাকি এটি হত্যাকাণ্ড, এমনটা কিন্তু আমাদেরকে তারা জানিয়েছেন। তবে আমরা নিহতের স্বজনদের এবং পরিবারের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি, 16ই ডিসেম্বর বিকেলে কাব্য তার বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়, এবং তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ হয় সুজানার, এবং সুজানা কিন্তু তারা দুজনই একই কোচিং সেন্টারে পড়াশোনা করার সুবাদে 1 মাস আগেই তাদের সঙ্গে পরিচয় হয় এবং বন্ধুত্ব হয়। সেই সূত্র ধরেই তারা কিন্তু 16ই ডিসেম্বর বিকেলে দুজনেই রূপগঞ্জের পূর্বাচল এলাকায় কিন্তু তারা বেড়াতে আসেন, এবং রাত 9টায় কাব্যর মায়ের সঙ্গে তার সবশেষ ফোনে কথা হয়। সেই সময় কিন্তু তারা বলছিলেন যে তারা এখানে বেড়াতে এসেছিলেন, এবং এরপর কিন্তু তার ফোন বন্ধ পাওয়া যায়। তো এই ঘটনায় কিন্তু রাতে ঠিক 9টার কিছুক্ষণ পরপরই তারা নিখোঁজ হন, এবং পরিবারের পক্ষ থেকে অর্থাৎ কাব্যর পরিবারের পক্ষ থেকে রাতেই তারা কিন্তু কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি করেন, যেটি নিখোঁজের ডায়েরি ছিল। তো মঙ্গলবার সকালে কিন্তু সুজানার মরদেহ সেই 4 নাম্বার এলাকার যে লেকের রয়েছে সেখানে কিন্তু স্থানীয়রা ভেসে উঠতে দেখেন, এবং তারপর পুলিশে খবর দেন, এবং পুলিশ মরদেহটি উদ্ধার করে, এবং পরবর্তীতে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর কিন্তু এই সুজানার পরিবার জানতে পারে যে তার মরদেহ উদ্ধার করা হয়েছে, এবং এখানে আসার পর কিন্তু তারা আহাজারি করেন, এবং এক পর্যায়ে পুলিশকে তারা বর্ণনা দেন যে তার সঙ্গে কাব্য ছিল, কাব্য এখনো নিখোঁজ রয়েছে। পরবর্তীতে কিন্তু কাব্যর পরিবারও এখানে আসে, এবং আজকে সকাল থেকেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল এখানে অভিযান চালায়, এবং কাব্যর মরদেহ উদ্ধার করে এবং মোটরসাইকেলটি উদ্ধার করে। তো পুলিশের পক্ষ থেকে আসলে সুনির্দিষ্টভাবে এখনো পর্যন্ত এই দুজন মৃত্যুর ঘটনায় সুনির্দিষ্টভাবে কিন্তু তারা আমাদেরকে জানাতে পারেনি এটি আসলে দুর্ঘটনা কিংবা হত্যা। তারা বলছেন যে তদন্তর পরপরই কি তারা নিশ্চিত হবেন আসলেই এই দুজনের শিক্ষার্থীর সঙ্গে কি ঘটেছিল। তো এই হচ্ছে আমার কাছে নারায়ণগঞ্জ থেকে এই 2 শিক্ষার্থীর মৃত্যু নিয়ে সবশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, নারায়ণগঞ্জ থেকে যারা ছিলেন সহকর্মী বিল্লাল হোসাইন। পরকীয়ার জেরে কীটনাশক খাইয়ে হত্যা করা হয় মাধবী ও তার মেয়েকে। ঘটনার 12 দিন পর হত্যার রহস্য উদ্ঘাটন করল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত বিধান দাসকে। বিয়ের জন্য চাপ দেয় মাধবীকে হত্যা করা হয়। আরো জানাচ্ছেন সাদ আহমেদ। বন্ধু থেকে ফোন নম্বর নিয়ে রং নাম্বারে বিবাহিত নারীর সঙ্গে প্রেম, এরপর বিষপান করিয়ে হত্যা করে ওই নারী ও তার মেয়েকে। সম্প্রতি এমন হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগ। বুধবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফ করেন উপ পুলিশ কমিশনার মোহাম্মদ জসিমউদ্দিন। জানান, বিধান দাসের সঙ্গে ভুক্তভোগী মাধবীর 5 মাসের পরকীয়া সম্পর্ক ছিল। এক পর্যায়ে বিয়ের জন্য বিধানের খোঁজে মেয়েকে নিয়ে বরিশালে আসেন তিনি। সেখানে আবাসিক হোটেলে তাদের শারীরিক সম্পর্ক হয়। ফোন নাম্বারটি পাওয়ার পর সে মাধুরী বিশ্বাসের সাথে যোগাযোগ শুরু করে। যোগাযোগের এক পর্যায়ে তাদের সাথে একটি প্রেমের সম্পর্ক তৈরি হয়। এদিকে মাধুরী বিশ্বাস বিবাহিতা এবং তার একটি সন্তান আছেন। অন্যদিকে বিধান দাস অবিবাহিত এবং তার
ফ্যামিলির বড় সন্তান, তাই সে মাধুরী বিশ্বাসের সাথে প্রেমের সম্পর্ক কন্টিনিউ করলেও তাকে বিয়ে করবে এই চাপটি সে নিতে পারছিল না। অধিকতর চাপ প্রয়োগ করার জন্য মাধুরী বিশ্বাস বরিশালে চলে যায়। বরিশালে গিয়ে বিধান দাসকে বলে যে আমি বরিশালে এসেছি, তুমি আসো আমার সাথে দেখা করো, এবং তার কথায় বিধান দাস বরিশালে আসে এবং বরিশালে এসে তার সাথে দেখা করে এবং তারা বরিশালের একটি স্থানীয় হোটেলে তারা রাত্রি যাপন করে। তবে বিয়ে না করার ফন্দি আটেন বিধান। বিয়ের আশ্বাসে লঞ্চে ঢাকায় রওনা করে তারা। লঞ্চে পানির মধ্যে কীটনাশক মিশিয়ে মা মেয়েকে হত্যা করে বিধান। পরিকল্পনা মোতাবেক তারা একসাথে লঞ্চে ওঠে বিকাল 5টার আনুমানিক 4টার দিকে এবং তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রাপথে রাতের একটা সময়ে সে পানির বোতলে এই কীটনাশকটি মিশিয়ে দেয়। তখন মাধুরী বিশ্বাস নিজেও খায় এবং তার মেয়েকেও ওই পানিটি পান করায়। সদরঘাটে লঞ্চ থেকে তারা একসাথে নেমে ঘাটে অবস্থান করে এবং ওই দিনই রাতের কোনো একটা সময়ে মাধুরী বিশ্বাস হসপিটালে মারা যায়। এ ঘটনায় মাধবীর স্বামীর করা মামলায় অবশেষে গ্রেপ্তার হয় বিধান। পরকীয়া সম্পর্কের বিষয়ে মাধবীর স্বামী কিছুই জানত না বলে বলেন জসিমউদ্দিন। মামলা হয়েছে। সাদ আহমেদ, দেশ টিভি।